দীপাঞ্জন বাবু, একটা কথা এই জায়গায় অত্যন্ত প্রাসঙ্গিক, যে তালিবানরা যে কাজটা করলো, 14 জন পরমাণু বিজ্ঞানীকেই যে অপহরণ করলো, এই বুদ্ধিটা কার? কারণ পেশি শক্তি আর বুদ্ধি, এই দুটো কিন্তু আমরা দেখি যে বিভিন্ন ক্ষেত্রে আলাদা আলাদা ভাবে হয়। কারো পেশি শক্তি রয়েছে, কারোর বুদ্ধি রয়েছে, মেন্টাল গেম অন্য একটা জিনিস। এটা কার বুদ্ধিতে করলো তালিবান? নিজেদের বুদ্ধিতে কি? আপনি একটা অদ্ভুত গুগলি দিয়েছেন। এই প্রশ্নের উত্তরে আমি যদি বলি আমি জানি না, সেটা সত্যের অপলাপ হবে। আর যেটুকু জানি সেটা বলা আমার পক্ষে একটু অসুবিধা আছে। আমি আপনাকে বা আপনার দর্শকদের একটা কথা শুধু মনে করিয়ে দিতে চাই, এর বেশি আমি এই প্রশ্নের উত্তর সরাসরি দিতে পারবো না, আমার একটু অসুবিধা আছে। দেখুন, এটা কিন্তু ভারতের প্রধানমন্ত্রী বেশ কিছুদিন আগে বলেছিলেন, সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, এবং আমাদের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করজি তিনিও বলেছিলেন যে অনেকে বলছে যে বাংলাদেশে এই যে উৎপাত তৈরি হয়েছে, ভারতের বিপদ হতে পারে, ভারতের সার্বভৌমতা আঘাত আসতে পারে। তো এই দুজনে কিন্তু তার জবাবে সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, এবং এটা আমি এজ এ ব্যক্তি হিসাবে, খুবই নগণ্য মানুষ হিসাবে, আমি কিন্তু বহুবার বহু চ্যানেলে এবং আপনাদের চ্যানেলেও বলেছিলাম যথাসময়ে ভারত যথাযোগ্য ব্যবস্থা নেবে। এবার এই যথাযোগ্য ব্যবস্থাটা ভারতের সার্বভৌমতা, ভারতের রাষ্ট্রীয় সুরক্ষা রক্ষা করার জন্য যা যা করার দরকার সেগুলো আমরা করব এবং করছি। তো এর থেকে বেশি কিছু বলাটা একটু ঠিক হবে না। যেটুকু বোঝা সেটা বুঝে যাবেন জনগণ। কিন্তু এটা তো ঠিক, আপনি একটা খুব ঠিক জায়গায় প্রশ্নটা করেছেন যে পেশি শক্তি এবং বুদ্ধি দুটো একসঙ্গে সবসময় চলে না, এবং তালিবানদের পেশি শক্তি রয়েছে কারণ তারা আফগান, প্রাণের পরোয়া করে না। যুদ্ধ একটা তাদের মানে জাতিসত্তার হাজার হাজার মধ্যেই এই বছরের যুদ্ধটা ইতিহাস, রয়েছে। যুদ্ধটা আছে। কিন্তু আফগানিস্তানের মানে তালিবানরা বিশেষ করে তারা যে খুব বুদ্ধি টুদ্ধি নিয়ে চলে তা নয়, তো একটা বুদ্ধি তো কোথাও থেকে এসেছে এবং কিছু সহায়তা, প্ল্যানিং ইত্যাদি ব্যাপারগুলো হয়েছে থেকে এসছে, সেটা সরাসরি বলাটা একটু আবার ঠিক হবে না। কিন্তু যেটুকু বলেছি আশা করি আপনারা বুঝতে পারবেন যে ভারত নিজের রাষ্ট্রীয় সুরক্ষার জন্য, সার্বভৌমতা রক্ষার জন্য যা যা করার, যখন যখন করার, সঠিক সময় সঠিকভাবে করবে। এর থেকে বেশি বলাটা আমার ঠিক হবে না। আচ্ছা, কিন্তু এই যে একটা অত্যন্ত তাৎপর্যপূর্ণ বিষয়, যে বাংলাদেশ তো পাকিস্তানের ওপর চেপে বসে পাকিস্তানের দেখানো পথেই তো হাঁটছিল, তাহলে এটা বাংলাদেশের কাছে কত বড় ধাক্কা? বাংলাদেশের তালে কি এই যে কলকাতা অ্যাটাক করে নেব, কলকাতা দখল করে নেব, সেভেন সিস্টার্স দখল করে নেব, এই স্বপ্নগুলো কি তাহলে ধাক্কা পেল? না দেখুন, এই স্বপ্নগুলো তো কোনো স্বপ্নই নয়। বাংলাদেশ কাদের জোরে লড়াই করছিল? পাকিস্তান। এশিয়া ভূখণ্ডে অর্থনৈতিক দিক থেকে সব থেকে ভয়ঙ্কর অবস্থায় যে দুটো রাষ্ট্র রয়েছে, একটা পাকিস্তান, একটা বাংলাদেশ। প্রায় ভিখারি হয়ে যাওয়া দুটো রাষ্ট্র, তারা তাদের কমন শত্রু। সে ম্যাকিয়াভেলির পুরনো তথ্য, শত্রুর শত্রু আমার মিত্র। এবার সেটা করতে গিয়ে ওরা লড়াইটা কার সঙ্গে করতে চাইছে? ভারতের সঙ্গে। মিলিটারি পাওয়ারে চতুর্থ স্থানে, এবং ফাইন্যান্সিয়াল স্টেবিলিটি, ফাইন্যান্সিয়াল পাওয়ার পৃথিবীর 5টা রাষ্ট্রের মধ্যে ভারত রয়েছে। তার সঙ্গে রাষ্ট্র যারা মোটামুটি নিঃস্ব হয়ে গিয়েছে। কিন্তু এটা ভুললে চলবে না যে ইসলামিক মৌলবাদ এমন একটা সাংঘাতিক যে সেটা আত্মহননকারী। তাদের নিজেদের রাষ্ট্রের কি হবে কি হবে না, রাষ্ট্রের জনগণের কি হবে কি হবে না, এগুলো এরা পরোয়া করে না, কারণ এরা সন্ত্রাসবাদী। আর সন্ত্রাসবাদীরা তাদের বুদ্ধি বিবেচনা থাকবে, বা অর্থনীতি নিয়ে চিন্তা ভাবনা থাকবে, বা পররাষ্ট্র নীতি নিয়ে চিন্তা ভাবনা থাকবে, এটা তো হয় না দুটো কাঁঠালের আমসত্বর মতো, অক্সিমরন। তো বাংলাদেশের এই যে স্বপ্নগুলো, কারণ বাংলাদেশের সরকারটা তো এখন সন্ত্রাসবাদীরা চালাচ্ছে, তাদের এই স্বপ্নগুলো নিশ্চিতভাবে তারা নিজেরা খুব ভালোভাবে জানে যে ওই কাল নেমির লঙ্কা ভাগ, সেটা শুয়ে তারা লঙ্কা জয়ের স্বপ্ন দেখছে। আমি ভারতকে লঙ্কা বলছি না, কিন্তু সেটা জয়ের যদি স্বপ্ন দেখে তাহলে মূর্খ। এবং বাংলাদেশ যে মূর্খ সেটা দেখা যাচ্ছে, পাকিস্তানের কথায় নাচছে। পাকিস্তান বাংলাদেশের কাঁধে চড়ে পূর্ব প্রান্তে ভারতবর্ষকে ব্যতিব্যস্ত করে তোলার চেষ্টা করবে, এটা দেখা যাচ্ছে, কোনো সম্ভাবনাই নেই। আমাদের বর্ডার সিকিউরিটি ফোর্সের সঙ্গে ওরা সামলে উঠতে পারবে না, ভারতীয় আর্মির নামার তো প্রশ্নই আসে না।
দুটো তো খবর পাকিস্তানের এই স্বপ্নের কোনো দীপাঞ্জন বাবু, মূল্য নেই। দুটো খবর এই মুহূর্তে আমাদের কাছে এসেছে সূত্র মারফত। সেটা হচ্ছে যে প্রথম খবরটা সেটা হচ্ছে আপনিও দেখেছেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে সেনাবাহিনীর কসরত শুরু করেছে। ময়মনসিংহের একটা ছবি এসছে, চট্টগ্রামের একটা ছবি ভাইরাল হয়েছে। এর সঙ্গে কি কোনো সম্পর্ক রয়েছে বলে আপনি মনে করেন? না দেখুন, ইউনূস খুব ভালো করে জানে তার দেশের অর্থনীতির কি অবস্থা। ইউনূস খুব ভালো করে জানেন যে আর 3 দিন মাত্র তার আয়ু। ডোনাল্ড ট্রাম্প যেই মুহূর্তে সরকারে এসে যাবে আমেরিকায়, ইউনূস নিজে একটা, আমি দেখেছি একটি সাংবাদিক সঙ্গে দেখা প্রশ্নোত্তরে ঢাকায় বসে, উনি সাংবাদিক জিজ্ঞাসা করেছিলেন যে ডোনাল্ড ট্রাম্প 20 তারিখ ক্ষমতায় আসছে এবং তারপরে তো তার ক্যাবিনেটে তার আশপাশে সব থেকে পাওয়ারফুল যে 7 জন ব্যক্তি, এই 7 জনই কিন্তু ভারতীয় বংশোদ্ভূত এবং তার মধ্যে 2 জন ইসকনের মেম্বার। তো আপনার কি সমস্যা হবে? সেটা ইউনূস স্বীকার করেছে, হ্যাঁ আমরা গভীর সমস্যায় পড়বো। ইতিমধ্যে সেই সমস্যাগুলোর কিছু অভিঘাত আমরা টের পাচ্ছি, এটা বলেছেন, স্বীকার করেছেন, সেই ভিডিও আছে আমার কাছে। তো ইউনূস জানে অর্থনীতি ধ্বংস, ডোনাল্ড ট্রাম্প আসলে তারপরে আমার কি অবস্থা হবে। চীন হাত গুটিয়ে দিয়েছে, পাকিস্তানের পরমাণু বিজ্ঞানীরা ওদের বিষ বাও জলে ফেলে দিয়ে চলে গেছে, পরমাণু বোমা বানানোর ক্ষমতা বাংলাদেশের নেই। কিন্তু দেশের মানুষকে মোটামুটি নিজের উপর আস্থা রাখতে গেলে জিঙ্গোইজমে দরকার পড়ে, একটা যুদ্ধ, একটা রণোন্মাদনা। বাংলাদেশে তো বেশ কিছু মানুষ রয়েছে যারা 71 সালে খান সেনাদের সাহায্যকারী ছিল, আল বাদার রাজাকাররা, তারা এখন বাংলাদেশে শান্ত হয়ে বসে রয়েছে। ভেতরে বেরোতে ভারত বিদ্বেষ রয়েছে এবং ওখানে মৌলবাদীদের চাষাবাদ হয়েছে, সেখানে যারা ফসল, তারা তো লাফাচ্ছে ভারত বিরোধিতার নামে। তাদের খুশি করার জন্যই একটা রণোন্মাদনা চেষ্টা করছেন। কিন্তু মজার ব্যাপার হলো বাংলাদেশ সেনাবাহিনী, তারা কিন্তু এর সঙ্গে, হ্যাঁ যেহেতু উপদেষ্টা পরিষদের প্রধান সে অসাংবিধানিক বলছেন বা তার সরকার হবে মিলিটারি এক্সারসাইজ, যাতে মানুষের মনে একটা কোন রকম ছবি তৈরি করা যায় যে এই যুদ্ধ চললাম আমরা বাংলাদেশের ভারতবর্ষের সঙ্গে, এরকম একটা করার চেষ্টা করছে। কিন্তু তো পরিষ্কার ভাবে জেনারেল ওয়াকারুজ্জামান বলেছেন, আর উনি তো অসাংবিধানিক বা অবৈধভাবে উপদেষ্টা পরিষদের সদস্য হননি, উনি বাংলাদেশের আর্মির চিফ। উনি বলেছেন যে ভারতের সঙ্গে আমরা কোনো মতেই সংঘর্ষে যাব না, ভারতের সঙ্গে বিদ্বেষ পুষে রাখার কোনো মানেই হয় না। এটা তো পরিষ্কার মানে ভারতের সঙ্গে এখন এই মুহূর্তে লড়তে আসলেও কোথাও একটা ভয়ের একটা জায়গা তাদের তৈরি হচ্ছে আস্তে আস্তে, যে যেটা করছি আমরা ঠিক করছি না, যেহেতু 20 তারিখটা সামনে। না, লড়াই করবার কোনো জায়গাতেই নেই বাংলাদেশ, লড়াই করবার কোনো জায়গাতে নেই। নিজেদের নিরাপদ জমিতে বসে লাফালাফি করছে, ওটা আমরা ভালো খিল্লের আচরণ, লাফাচ্ছে লাফাতে দিন, নিজের জমিতে লাফাচ্ছে, অসুবিধা কি আছে? ভারতের জমিতে আক্রমণ করছে।